সেই ছোটবেলায় গেছিলাম, দারুণ না? কেমন কেমন বাজে লাগছে দেখ না রে। কি তাজমহল রিক্রিয়েট করবি নাকি? এই সত্যি যাবি? মানে আমরা কি যেতে পারবো? রাজস্থান যাওয়ার আগে একবার তাজমহল ঘুরে কি যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যায়, মানে আগ্রার উপর দিয়ে তো যাবে ট্রেন, আগ্রাতে নেমে যাবো, সিরিয়াসলি একদিন হোল্ড করে যাবো আগ্রাতে, কি আছে? তুই একবার ভাব কেমন ছিল, মানে এখন কি ওরকমই থাকবে? ছোটবেলায় তো দেখেছি, মানে ওরকম কি আবার সেই এক্সাইটিং ফিলিংসটা হবে? যাবি সত্যি? হ্যাঁ চলো তাহলে, ছবিটা নিয়ে নে তাহলে। কি ভাবলে, গল্প শেষ? আরে এটা তো সবে শুরু, দেখতে থাকো, এখনো অনেক কিছু বাকি। ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে, আমি এখনো যেতে পারিনি, এসকেলেটার দিয়ে উঠছি। আর অন্য কী হবে এখন, দেখা যাক। মাই গড, ডিজাস্টার হয়ে আছে আপাতত। চলো দেখা হচ্ছে, দেখি ট্রেনটা ধরতে পারি কিনা। আমাদের 1 মাসের ট্রিপের শুরু। আমি টাকলা মাথাটা দেখাবো না ভেবেছিলাম, কিন্তু দেখিয়ে ফেললাম। তো যাই হোক, আমি কেন এখন ভিডিও করছি, আমাদের সাথে এখন কি হলো প্রিয়াঙ্কা? বাপ রে, মানে আমি কোনোভাবে ট্রেন ছেড়ে দিয়েছে, তখন আমরা উঠছি ট্রেনে, মানে এত লাগেজ, তুমি তোমরা ভাবতে পারছো না। আমি পুরো ফাম্বল করছি, পুরো মিস হয়ে যেত এক্ষুনি, এরকম সিচুয়েশন। কী করে ধরেছি ট্রেনটা আমরাই জানি। আমরা টিকিট কেটে রেখেছিলাম অনেক দিন আগে, কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তৎকালে টিকিট কাটতে হয়েছে, তাও ঋষভের পাওয়া গেছে, আমার পাওয়া যায়নি। ট্রেনে উঠতে হবে, তাই জেনারেলে আমি টিকিট কাটছিলাম। আর আমরা জানি, আমি তোমাদেরকে দেখাই কতটা ডিসগাস্টিং এটা। 12টা 58-তে টাইমটা দেখাচ্ছে ট্রেনের, কিন্তু আমরা পৌঁছেছি 12টা 45 স্টেশনে। এবার জেনারেল টিকিট কাটছি, আমি যখন এসকেলেটার দিয়ে উঠছি তখন অলরেডি 12টা 48 বেজে গেছে, আর ট্রেনের টাইম নাকি 12টা 48। ভাবো, কিন্তু আমার তো মাথায় চলছে 58, তো ওইভাবেই আমি যাচ্ছি, তাও দৌড়ে যাচ্ছি। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, ঋষভের হাতে 2টো ট্রলি, ঋষভ 2টো ট্রলি নিয়ে দৌড়াচ্ছে, একটা ট্রলি আমি ওর হাত থেকে নিয়েছি। ট্রেন তখন চলছে। কীভাবে কালকে ট্রেনে উঠেছি আমরাই জানি। এখন বাজছে 5:45, আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। পৌঁছে গেছি আমরা আগ্রা ফোর্ট। আর পৌঁছতে না পৌঁছতেই শুরু হয়ে গেল এই অটোওয়ালাদের দৌড়াত্তি। হোটেল অনেক ঘুরছিলাম, উইকেন্ডে আবার এসে গেছি আমরা। শীতের মধ্যে দিল্লি সবাই উইকেন্ডে ঘুরতে আসে জানে। ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, চলো দেখাতে তোমাদেরকে রুমটা। এই যে আমাদের রুম। জার্নি করে প্রচন্ড টায়ার্ড, তাই আজকে আর বেশি কথা বলছি না। টাটা, দেখা হচ্ছে কালকে। কালকে যে রুম দেখালাম, এই যে আমাদের হোটেল বালুগঞ্জে। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটারের দূরত্বেই আমাদের এই হোটেল। কালকে যে তোমাদের দেখাচ্ছিলাম চারিদিক থেকে অটোওয়ালারা ঘিরে দেয়, তো সেসব না করে নিজেরাই অটো করে স্টেশন থেকে বলবে যে আমরা যাব বালুগঞ্জ। সেখানে এসে পরপর এদিক থেকে শুরু করে ওদিকে প্রচুর হোটেল। কিন্তু ইম্পর্টেন্ট কথা এটা নয়, ইম্পর্টেন্ট কথা যেটা হলো, এই যে আমরা দীর্ঘ 1 মাসের ট্রিপে বেরিয়েছি রাজস্থানটাকে এক্সপ্লোর করতে। এই ট্রিপে এবার আমরা দুজন শুধু একা নয়, আমাদের সাথে আছে আরো 2জন বিশেষ অতিথি, বাবা আর মা। चलो चलो কটা বাজছে এখন? 6:30 বাজছে। 6:30 বাজছে, এখনো কিন্তু অন্ধকার, এখনো সূর্য ওঠেনি। আমরা বেরিয়ে গেছি তাজমহল দেখতে। রাস্তা অলমোস্ট, এখানে তো ফাঁকাই লাগছে, আমরা আছি বালুগঞ্জে। দেখা যাক কখন থেকে লোক দেখতে পাই, এখন আপাতত ফাঁকাই আছে সব কিছু।
এটা এন্ট্রি গেট। এবার এখান থেকে 200 মিটার মতো হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে শাটেল পাওয়া যাচ্ছে, 20 টাকা পার হেড করে নেয়। কিন্তু যেহেতু 200 মিটার আর একদম ভোরবেলা আমরা এসেছি, তাই জন্য আমরা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে আর কি। আমরা পৌঁছে গেছি টিকিট কাউন্টারের সামনে, আর এখানেই পেলাম আমাদের গাইড সুনীল কুমারজিকে। আমরা অনলাইনে টিকিট কেটেছি, 45 টাকা করে লেগেছে। আপনারা চাইলে অনলাইন কাটতেই পারেন, কিংবা এখানে এসে, এই যে এন্ট্রি গেট, এখানে এসেও টিকিট কাটতে পারেন। আমার পিছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে শাহজাহানের সৈনিকরা থাকতেন, মানে গার্ডরা। তারপর এখানে মিনা বাজার ছিল, মিনা বাজার বসতো আর কি 1996-এ সিকিউরিটি রিজনে, কারণ কি ভেতরে ঢুকে যাবে বাজারে, মানে নর্মাল মানুষরা, পাবলিকরা আসছে, তো সিকিউরিটি রিজনে তারপরে বাইরে শিফট করা হয় মিনা বাজারটাকে। এখানেই বসতো সেই মিনা বাজার, বিখ্যাত আগ্রার মিনা বাজার। আর সেই সৈনিকদের ঘরগুলি ছাড়িয়ে এগিয়ে যেতেই দেখতে পেলাম শাহী দরওয়াজা, যার মাথার উপর দেখা যায় মার্বেলের তৈরি মোট 22টি গম্বুজ, যা রিপ্রেজেন্ট করছে তাজমহল তৈরির সেই দীর্ঘ 22টি বছরকে। মানে তাজমহলের চারিদিকে অপটিক্যাল ইলিউশন, আপনি এত ঠান্ডা না, আমার পুরো মুখ ফুক জড়িয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে তাজমহলটা, কিন্তু এবার যতটা বাইরের দিকে বেরিয়ে আসবো, তাজমহলটা কিন্তু অন্যরকম সিনটা হতে থাকবে। দেখো তাজমহলের সাইজ বড় হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, চলো দেখি আরও কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। শাহী দরওয়াজা পেরোতেই দেখতে পেলাম উত্তরপ্রদেশের এই কনকনে ঠান্ডায় কুয়াশার চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে দুগ্ধ ফেননিভ সেই শতাব্দী প্রাচীন ইমারত। আমরা 4 জন এসেছি ঘুরতে, তার মধ্যে 3 জনেরই তাজমহল অলরেডি দেখা। তাহলে নতুন কে দেখছে? নতুন দেখছে ঋষভ। তাই জন্য প্রথমবার তাজমহল দেখে মানুষের কি অনুভূতি হয়, সেটা শুধুমাত্র জানা যাবে ঋষভের থেকেই। তো এখন আমরা কথা বলবো ঋষভের সাথে। ঋষভ আমাদের সেলিব্রিটি, আজকে ও দারুণ একটা ড্রেসও পরে এসছে, যেটা একদম তাজমহলের সাথে, অ্যাম্বিয়েন্সের সাথে, মানে কি বলবো, একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। যাই হোক, সেটা কোনো কথা না, কথাটা হলো যে প্রথমবার তাজমহল দেখে তোমার কি অনুভূতি একটু জানাও। প্রথমেই আগে ড্রেসটা দেখি না, যেটা ম্যাচ হয়েছে বলছিস, কেন ম্যাচ হয়েছে সেটা মানুষ বুঝতে পারবে। তোমরা কমেন্ট করে জানাও কেন ম্যাচ হয়েছে বলছে। তো এবার হচ্ছে প্রশ্ন, আমার কেমন লাগলো তাজমহল? বিশাল বড় একটা স্ট্রাকচার, মানে দেখতে খুবই সুন্দর লাগলো আমার, একটা আইসুদিং ব্যাপার। কিন্তু মানে আমরা এর আগের ট্রিপগুলোতে বেশিরভাগ সময়ই মধ্যযুগীয় স্ট্রাকচারগুলোতে কনসেন্ট্রেট করে এসেছি, এবং মধ্যযুগীয় স্ট্রাকচারগুলো দেখার পর এখানে মানে কারুকার্যের অনেকটাই অভাব মনে হবে। তখনকার দিনে মধ্যযুগে চোল বংশ যখন ছিল, মোটামুটি 600, 500, 700 এইসব শতাব্দীতে যেমন যতটা সূক্ষ্ম কাজ হতো, তার থেকে অনেকটাই কমে এসেছে কিন্তু শাহজাহানের সময়কালে, মানে এই 1637, 1642 এরকম সময়কালে। ঠিক আছে, মানে ওই যে সূক্ষ্ম কাজের প্রতি একটা অনীহা, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল, যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে যে কমতে শুরু করেছিল, তা কিন্তু আমরা যখন অজন্তা ইলোরা দেখব, অজন্তা ইলোরার সাথে এটাকে কম্পেয়ার করব, মানে সেই 700 শতাব্দীর পরে এই যে 1600 শতাব্দী, মানে এই যে কম্প্যারিজন করব, তখনই আমরা বুঝতে পারবো যে আস্তে আস্তে ডিজাইনের যে কমতিটা, সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে, এবং সেইটা এই একবিংশ শতাব্দীতে এসে সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। কোনো ডিজাইন এখন আমরা মানি না, যতটা সমান, যতটা কাঁচের আয়না লাগিয়ে দিলাম, বাড়ির ডিজাইন মানে বড় বড়, মানে সেই বুর্জ খালিফা টাইপের ডিজাইনও যতটা সোজা পারা যায়, ওটাও কিন্তু ইসলামিক স্ট্রাকচার, কিন্তু ওখানেও মানে যতটা কম পারা যায় আমরা সূক্ষ্ম কাজের উপর ধ্যান দেই। মানে এইটাই হচ্ছে ব্যাপার, সূক্ষ্ম কাজ যত দিন যাচ্ছে সূক্ষ্ম কাজ কমে আসছে পৃথিবীতে। কি হ্যালো, কোথায় দাঁড়িয়ে আছো? এই তো দেখছি, এই সেই পুরোনো দিনের স্মৃতি, ভারতবর্ষ কি ছিল এক সময়। কেমন লাগছে সত্যি কথা? আমার দারুণ, মানে কিভাবে তুমি ব্যক্ত করতে চাও তাজমহলের ফিলিংসটা তোমার? এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, কিন্তু এই যে অন্ধকার ঘন কুয়াশার জন্য আমি সেই ফিলিংসটা মনে হচ্ছে একটু হারিয়ে যাচ্ছে আমার এখান থেকে।
আচ্ছা, হ্যাঁ, সেই চাঁদনি রাতে যে তাজমহলের দৃশ্য সেটা তো পাচ্ছি না, যার জন্য মনে হচ্ছে এই ঘন কুয়াশার মধ্যে কিন্তু আলাদা একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, চাঁদনি রাতে এক জিনিস আর ঘন কুয়াশার মধ্যে আরেক জিনিস। হ্যাঁ, তো যেটা বাবা বললো আর কি, এই তাজমহলের বিভিন্ন রকম কালার হয়। ভোরবেলা সেই অ্যাশ কালার থেকে শুরু করে আস্তে আস্তে যেমন কাঞ্চনজঙ্ঘায় নতুন সূর্যের আলো পড়লে সোনালি রং হয়ে যায়, এখানেও ঠিক তেমনই সোনালি রং হয়ে যায়। তারপরে আস্তে আস্তে সেটা মিল্ক হোয়াইট এবং তারপরে ড্যাজলিং হোয়াইটে পরিণত হয়। তাহলে মা, আর তোমার কেমন লেগেছে বলো? আমার তো খুব ভালোই লেগেছে। আচ্ছা, আমি এর আগেও দেখে গেছি, আমার ভালো লেগেছে জন্য আবার এসেছি। আচ্ছা, ভালো লেগেছে বলে এসছো, হ্যাঁ। নাহলে আসতে না? বাহ, এই যে বাগানগুলো দেখতে পাচ্ছ এই পাশে, এটাকে 4 বাগ বলা হচ্ছে, মানে 4টে বাগান আছে, তাই তো? হ্যাঁ, মানে 4 বাগের 4টে বাগান কেন জানি না, কিন্তু 4 বাগ বলা 4 বাগ বলা হচ্ছে। এখানে ফলের গাছ ছিল আগে, তারপরে 1862-তে ব্রিটিশ এই ফলের গাছগুলোকে কেটে দেয়। কারণ কি, বাদরের প্রচণ্ড উপদ্রব, পুরো উত্তরপ্রদেশ জুড়েই কিন্তু বাদরের উৎপাত প্রচণ্ড। আপনি বৃন্দাবন চলে যান, মথুরা চলে যান, সব জায়গাতে বাদরের উৎপাত খুবই। তাই জন্য এগুলোকে কেটে সাফা করে দেওয়া হয় তাদের হাত থেকে, মানে বাদরের হাত থেকে বাঁচার জন্য। এটাকে বলে খোয়াবি জান্নাত। কোনটাকে? এই পুরো এই যে ঝর্ণা দিয়ে এই পোর্শনটা, তাই? হ্যাঁ, মানে স্বপ্নের স্বর্গ। তাজমহল 1631 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, টানা 22 বছর লেগেছিল এটা তৈরি হতে। কিন্তু এর যে মেন ভিত, যে উপর পোর্শন যে তাজমহলটা, সেটা লেগেছিল 15 বছর। আর বাদ বাকি যেগুলো আশেপাশে রেস্ট হাউস ফেস্ট হাউস এগুলো আর 7 বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছিল। মোটামুটি এটাতে খরচ হয়েছিল 55 লক্ষ টাকা, যেটা এখনকার যদি মানে এখনকার ভ্যালুতে দেখি, এখনকার ভ্যালুতে সেটা 35 বিলিয়ন টাকা। এই যে এটা দেখছিস যে, হ্যাঁ, এটা কিন্তু পরে বানানো হয়েছে। তাজমহলটা যখন তৈরি হয়, তাজমহল তৈরি করার পর আর্কিটেকচার যারা করেছিল তারা এটা বানানো, একটা মসজিদ দরকার, তো একটা মসজিদ বানানো। মসজিদ বানানোর পরে যখন দূর থেকে ভিউটা দেখে, এমা খাপছাড়া লাগছে তো, এদিকে একটা বিল্ডিং, তারপরে কেমন লাগছে, তখন সেম বিল্ডিং একটা বানানো ওই পাশে গেলে সেম বিল্ডিং। এটা হচ্ছে মসজিদ আর ওটা হচ্ছে রেস্ট হাউস। আচ্ছা, এখন রেস্ট হাউস হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তার পিছনে যারা কারিগর ছিল তাদের বংশধররা এখনো ওখানে বসবাস করছে। আচ্ছা, দিস ইজ ফ্যাক্ট। ওয়াও, বাহ। এই যে পেছনে মসজিদটা দেখতে পাচ্ছ, সেটার কালারটা লাল। কারণ কি, এগুলো রেড স্যান্ড স্টোন দিয়ে বানানো। এই তাজমহলের যে সাদা মার্বেলগুলো দেখতে পাচ্ছ, বা এই যে রেড স্যান্ড স্টোন যেটা দিয়ে এই মসজিদ সাথে মেহমানখানা তৈরি, এগুলো সব, এই পাথরগুলো সব এসছে রাজস্থান থেকে। যে রাজস্থানের উদ্দেশ্যে আমরা হয়তো কালকে বেরোবো। তো আগেও বললাম তাজমহল মেনলি একটা মার্বেলের স্ট্রাকচার, একদম প্লেন স্ট্রাকচার, কিন্তু তার মধ্যে মেইন যে টোম্বটা, সেটাতে বিভিন্ন কালারিং কাজ দেখা যায়, বিভিন্ন রকম কালারের কাজ দেখা যায়। এবার প্রশ্ন আসতেই পারে, ওই মার্বেলের উপরে কালারগুলো কী কালার, যেগুলো 400 বছর ধরে মানে জীবিত অবস্থায় আছে। তো সেটাই একদম তাজমহলের দুদিকে যে দুটো বিল্ডিং, একটা মসজিদ এবং একটা মেহমানখানা, সেই মসজিদেও সেম ওই কাজ করা হয়েছে। চলো দেখি কাজগুলো কিসের। কাজগুলোকে বলা হয় মেনলি ইনলে, মানে বুঝতেই পারছো, ভেতরে লে করে দেওয়া হয়। তো এখানে এই যে প্লাস্টারের ভিতরে 1 ইঞ্চি মতো মোটামুটি গভীরতা আছে, সেখানে খোদাই করে সেখানে 1 ইঞ্চি মানে গেজের পাথর বসানো হয়েছে। পাথর শুধু না, এই যে ওপরে যদি দেখি আমরা লাল লাল সবুজ সবুজ বিভিন্ন রকমের পাথর দেখা যায়, সেগুলো কিন্তু প্রত্যেকটাই জেম স্টোন, মানে চুনি পান্না এইসব টাইপের স্টোন দিয়ে তৈরি। এবং সেই যে জেম স্টোনগুলো, সেগুলো বিভিন্ন রকম লাইটে বিভিন্ন রকম কালার দেয়, বিভিন্ন রকমভাবে চকচক করে। তো সেটা একটা একদম ইউনিক জিনিস তাজমহলের। মানে এখানে কোনো রকম কালার ইউজ হয়নি, প্রত্যেকটাই পুরোটাই পাথরের নির্মিত, এবং সেই পাথরের মধ্যে খোদাই করে জায়গা করে নিয়ে সেখানে আবার সেই শেপের পাথর বসিয়ে ইনলে করে এই যে আর্টওয়ার্কটা সেটা তৈরি হয়েছে। এবং এই যে আর্টওয়ার্কটা মানে এইটা যে ফ্যামিলিগুলো করেছিল, যে লেবাররা করেছিল, তাদের ফ্যামিলিরা এখনও লেবার বস্তি বলে, সেই লেবার বস্তিতে আছে। এবং এই কাজ চাইলে এখনও মিনা বাজারে গিয়ে সেটা দেখা যায়।
ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি আমাদের তাজমহলের গাইডেড ট্যুরের একেবারে শেষ অংশে, যেখানে তিনি আমাদের জানালেন এই তাজমহলের পেছন দিয়ে প্রবাহিত যমুনা নদীর অপর পারের মেহতাব বাগের গল্প। শাহজাহান চেয়েছিলেন সাদা মার্বেলে মোড়ানো যে তাজমহল তিনি বানিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য 42 একর জমির ওপর, সেরকমই একদম অপোজিট পাশে তিনি কালো মার্বেলের একটা বানাতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশাই থেকে গেছিল। আমার পেছনে দেখতে পাচ্ছি যমুনা নদী, যমুনা নদীর একদম পাশেই উল্টো দিকেই সেই কালো তাজমহল তৈরির কাজ শুরু হয়েছিল, সবে বেসটা তৈরি হয়েছিল, তারপরেই থেমে যায় সেই কাজ। তো ওই যে ওখানে দাঁড়িয়ে যে যমুনা নদীকে আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে, এখন আমরা চলে এসেছি সেই যমুনা নদীরই ধারে, আর সেখান থেকে কি ভিউ পেলাম দেখাচ্ছেন। 3, 2, 1। তাহলে যমুনা থেকে এরম ভিউ পেয়েছো তাজমহলের কখনো? এখানে আসলে অবশ্যই এই যমুনা পক্ষ থেকে একবার দেখো তাজমহলকে। এই যমুনা দিয়ে বোট চলে আর কি, আর বোট থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়, নদীর মধ্যে ভাসতে ভাসতে তাজমহল উপভোগ করা যায়। কিন্তু আনফর্চুনেটলি এই আঙ্কেল আমাদেরকে আর মানে মাঝি যে বোটের সে নিয়ে যাচ্ছে না, বলছে 12টা পর্যন্তই নাকি বোট চলাচল অ্যালাউড, তারপরে আর অ্যালাউড না। আমরা এত দূর থেকে টুরিস্ট এসেছি, এটা করা উচিত না, বলছেন নাকি পুলিশরা বারণ করে দেন। আমি জানি না এটা এক্স্যাক্ট রিজন কিনা, কিন্তু আমাদেরকে আর ওঠালেন না। অনেকজন আমরা ছিলাম প্যাসেঞ্জার, তো আর প্রি ওয়েডিংয়ের জন্য অনেকেই আর কি এখানে আসছে, তাদের থেকে 1200 টাকা 1 ঘন্টার জন্য নিচ্ছে। 1 ঘন্টাও না, 1 ঘন্টা না, ওই জাস্ট যাবে ওখানে, ওই মাঝখানে যাচ্ছে যেখানে ওই ভিউটা আসছে আর কি, পুরো জলের মধ্যে তাজমহলের মানে ছায়াটা পড়ছে, ওইটুকুই নিয়ে যাচ্ছেন। ওনার ফিক্সড একটা স্পট আছে, উনি ওখানে নিয়ে যাচ্ছেন, ওইটুকুর জন্যই উনি 1200 টাকা চার্জ করছেন। তো আমরা ভেবেছিলাম একটুখানি জাস্ট উঠে ঘুরবো, কিন্তু 1200 টাকা করে পাচ্ছে, এত এত কাপেল আসছে, উনি আর কেন আমাদের থেকে নিতে যাবেন, আমাদেরকে এইটুকু টাকা দিয়ে ঘোরাবেন? তো ঘোরালেন না আর কি। তো তোমরা তাড়াতাড়ি একটু এসো, 12টার আগে এসো, যদি বোটে করে দেখতে চাও, ঘুরতে চাও, তাড়াতাড়ি চলে এসো। এখান থেকে দারুণ একটা ভিউ এনজয় করতে পারবে তোমরা তাজমহলের। সেই ছোটবেলার ফটোটা রিক্রিয়েট হলো কই? আমরা তো বাইরে বেরিয়ে গেলাম, যমুনার তীর থেকে তাজমহল দেখছি। আরে ওটাই তো ক্লাইম্যাক্স রে বাবা, একটু তো টাইম লাগবে, অপেক্ষা করো, আসছি এবার আমরা ক্লাইম্যাক্সে। তাহলে সেই ছোট্টবেলার সেই ছোট্ট মেয়েটা আবার তার ফটো নিয়ে এসে তাজমহলের সামনে দাঁড়িয়ে রিক্রিয়েট করলো। এই যে ভিডিওটা তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও কিন্তু, আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখতে থাকো স্ট্রাগলিং সোলস।